আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে আমরা কথা বলতে চাই ভবদহ অঞ্চলটা নিয়ে। আপনারা নিশ্চয়ই এর মধ্যে চ্যানেল 24 একটি বিশেষ অনুষ্ঠানে সেখানে গত 4 দশক ধরে মানুষ কী অবস্থার মধ্যে রয়েছেন সে খবর জেনেছেন। সার্চলাইটে প্রচারিত সেই ভবদহের মানুষের দুর্দশার কথা, তার কারণ এবং কীভাবে সমাধান হতে পারে সে নিয়ে আমরা কথা বলতে চাই। 3 জন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন ডক্টর আইনুন নিশাত, তিনি পানি ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ। আছেন জনাব গওহর নাঈম ওয়ারা, তিনি লেখক ও গবেষক। এবং আছেন আমাদের সহকর্মী বনিয়ামিন, তিনি জ্যেষ্ঠ অনুসন্ধানী সাংবাদিক হিসেবে কাজ করছেন চ্যানেল 24-এ। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই বনিয়ামিন, আপনার কাছে আসতে চাই। যে অঞ্চলের গল্প আপনি উঠিয়ে নিয়ে আসলেন এই সার্চলাইটের বিশেষ পর্বটির মাধ্যমে, তার কথা অনেক ক্ষেত্রেই মানুষের সামনে উঠে আনা এর আগে সম্ভব হয়নি। সেই বাস্তবতাটা কি এবং গিয়ে আসলে আপনারা কি দেখলেন, দর্শকরা দেখেছেন, তারপরও ব্যক্তিগতভাবে আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল সেখান থেকে যদি শুরু করি। সবার প্রতি আসলে প্রথমে কৃতজ্ঞতা এবং সম্মান জানাচ্ছি। আপনি যেটা বললেন যে আমার যে অভিজ্ঞতা হয়েছে ওখানে যাওয়ার পরে যখন আমরা নামি যে শ্যুট করব, আমরা তো প্রথমে একটা প্রস্তুতি নিয়ে গিয়েছি, একটু গবেষণা করে গিয়েছি, যতটুকু আমরা জেনেছি সেই অনুসারে প্রথমে আসলে আমরা বুঝতে পারিনি যে ওখানে এত বড় একটা প্রবলেম এত বড়ভাবে তৈরি হয়ে আছে দীর্ঘদিন ধরে, 4 দশক ধরে। তো যাওয়ার পরে আমরা যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই আসলে আমাদের তো আসলে যেহেতু সংবাদ মাধ্যম কর্মী আমাদের আসলে নিউজের দিকেই আমাদের ফোকাস থাকে, যে যেদিকে আসলে ক্যামেরা ধরা হচ্ছে কিংবা যেদিকে তাকাচ্ছি সেদিকে মনে হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ, এটা নিউজ হতে পারে, নিউজের বড় আইটেম, এরকম আমরা যেটা আসলে হিসাব করে থাকি। তো তখন আমরা পরিকল্পনা করলাম, লিটারেলি যেটা আমরা করেছি, যেটা তো যে এটা আসলে এইভাবে আলাদা আলাদা করে নিয়ে একবারে গুছিয়ে বলাটা কোনোভাবেই সম্ভব না, কারণ এলাকাটা বিশাল, 330 বর্গ কিলোমিটার এবং সমস্যাটাও দীর্ঘদিনের। তো তাদের লাইফস্টাইলটা আমরা একটু দেখতে চাচ্ছিলাম, যে এই লাইফস্টাইলটা রাত এবং দিন মিলিয়ে, যে আমরা আসলে স্কুলের অভিজ্ঞতা নিয়েছি, স্কুলে গিয়েছি, সকালবেলা উঠেছি, যে ওখানে মাঠে তো সাধারণত এটা কৃষি প্রধান এলাকা। তো মাঠে যাওয়ার পরে দেখলাম যে ওখানে আসলে কোনো মাঠে কাজকর্মের কোনো সুযোগ নেই, কারণ মাটি নাই, তো মাটি দেখা যায় না, কারণ পুরোটাই পানি। আমি আসলে যখন আমি চলছিলাম রাস্তার উপর দিয়ে চলছি, রাস্তার উপর দিয়ে আমি এই পর্যন্ত আমার প্যান্ট ভিজে গিয়েছে, মোবাইল রাখা যাচ্ছিল না, এটা আমার মনে আছে। তো তার মানে রাস্তার উপরেই যদি এত পানি থাকে, সাইডে যখন আমার একটা পা স্লিপ করছে তখন আমি ডুবে যাওয়ার মতো অবস্থা, আরেক সহকর্মী আমাকে ধরেছে। তো যাই হোক, এই মানে রাস্তা দিয়ে যাইতে গিয়ে আমরা যে অভিজ্ঞতা দেখেছি, যে স্কুলের যখন বাচ্চারা আসছিল তাদের স্কুল জীবন আমরা দেখছিলাম, যে নৌকায় করে করে, নৌকার মাঝি যাত্রী দুজনই, সবই এই বাচ্চারাই, ছোটো ছোটো বাচ্চারা, প্রাইমারি স্কুলের বাচ্চারা। তারপর তাদের স্কুলে আসছে ওই নৌকা করে, তো একবার সরাসরি স্কুলেও আসা যায় না, কারণ একটা খাল পার হয়ে তারা আসে, তারপরে হচ্ছে যে রাস্তায় নামে, সে রাস্তাতেও তাদের কোমর সমান পানি। তারপরে তারা স্কুলে আসে, স্কুলে এসে ড্রেস চেঞ্জ করে। শিক্ষকদের ক্ষেত্রেও একই অবস্থা হয়, সবাইকে প্রতিদিন ড্রেস চেঞ্জ করতে হয়। ওখানে আমরা স্কুল জীবন শুধু দেখিনি, মানুষের কাজকর্ম দেখেছি। ওখানে আসলে হিউজ বেকারত্ব তৈরি হয়েছে। কেন তৈরি হয়েছে? কারণ মানুষের যেহেতু কৃষি নির্ভর এলাকা, সেহেতু মানুষের কাজকর্ম নাই। ওখানে শুধু শাপলা ফুল তুলে কিছু মানুষ জীবন ধারণ করছে। ওখানে যারা নারী আছেন তারা নৌকা নিয়ে চলে যাচ্ছে গবাদি পশুর জন্য খাবার সঙ্গে, নিজেদের জ্বালানির জন্য বিভিন্ন যে শুকনো স্থান আছে সেখান থেকে কাঠখড়ি নিয়ে আসছে। তো আমরা এই যে মানুষের রাজনৈতিক অভিজ্ঞতা শুনেছি, তারা বলছিলেন যে আমরা সবাই ভোটার। আমরা জিজ্ঞেস করেছি যে এইভাবে কি বাঁচা যায়, তখন বলছে যে একজন নারী আমাদেরকে জানাচ্ছিলেন যে বেঁধে মানে ওই এলাকার লোকাল ভাষায় যদি বলি, যে বেঁধে মারলে সবই সহ্য হয়, মানে বেঁধে পিটাইলে সবই সহ্য হয় বাধ্য হয়ে। তো তারা আসলে বাধ্য হয়েছেন, তাদের স্বাস্থ্যের অবস্থাও খুবই নাজুক। ম্যাক্সিমাম স্টুডেন্টদেরও দেখেছি যে তারা সর্দি কাশি এবং মানে চুলকানি হয়ে গিয়েছে, মানে ম্যাক্সিমামের ক্ষেত্রেই। তো সব মিলিয়ে ওখানকার পরিস্থিতি আসলেই ভয়াবহ, যেখানে মানুষ বসবাস, আমরা তো আসলে স্বাভাবিক জীবনযাপন করি, আমার কাছে মনে হয়েছে যে ওখানে কোনোভাবেই আসলে মানুষ থাকতে পারে না। ওরা আসলে কীভাবে বেঁচে আছে ওরাই জানে। এই রিপোর্টটা প্রচারের পর যখন এটা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে, সেখানে অনেক সাংবাদিক এই খবর এর আগে যারা সংগ্রহ করতে গিয়ে নানান ধরনের অভিজ্ঞতার মুখে পড়েছেন সে কথা বলছিলেন। আপনাদের কি কোনো ভয়ভীতির মধ্য দিয়ে গিয়ে এই সংগ্রহ করতে হয়েছে সংবাদগুলো? দেখেন, ওখানে 3 লাখ মানুষকে পানিবন্দী করে রাখা হয়েছে এবং এটা দীর্ঘদিন সবার চোখের সামনে কিন্তু হচ্ছে। কিন্তু আসলে ওখানে অনেক ধরনের এই যে পরিবেশ নিয়ে যারা কাজ করেন, কিংবা ওই যে ওখানে আবার অনেকগুলো কমিটি তৈরি হয়েছে, নিজেরা প্রতিবাদও করে। অনেক সময় নিউজ হয়, স্থানীয় সংবাদ মাধ্যম কর্মী কিংবা ঢাকা থেকেও গিয়ে অনেক সময় হয়তো কাজ করে না যে তা না, ছোটো ছোটো করে হয়তো করা হয়েছে। শুধু নর্মালি ভোগান্তি যেই বিষয়টা ডিটেইলি
আমার মনে হয়েছে যে ওইটা আসলে ডিটেল দেখানোর মতো ছাড়া মানুষের উপায় নেই আসলে, এটা যদি বুঝাইতে হয়। তো আমরা প্রথমে তো ডেফিনেটলি ওখানে বুঝতেছেন যে 3 লাখ মানুষকে ডুবিয়ে রাখা হয়েছে এবং সবার চোখের সামনে, তার মানে যারা ডুবিয়ে রেখেছেন ঘের মালিক এবং অন্যান্য ঘের মালিক এসে, শুধু কি ঘের মালিক কি এক পক্ষ কি এত বড় ক্রাইম করতে পারে? নিশ্চয়ই করতে পারার কথা না, কারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে আমরা যেটা দেখেছি। তো এই যে নিশ্চয়ই ওনাদের ক্ষমতা সম্পর্কে কিংবা ওনাদের যে কমিউনিকেশন, ওনাদের যে যারা সাপোর্ট দিচ্ছে তাদের সম্পর্কেও হয়তো আপনার ধারণা হয়েছে যে ওখানে এই এত বড় জিনিস জিয়ে রাখা হয়েছে। তো তার মানে নিশ্চয়ই তারা অনেক প্রভাবশালী এবং তারা রাজনৈতিকভাবে তারা অন্যান্য পেশি শক্তি না, মানে দিন শেষে যারা এই ধরনের কাজ করে, সরকারি খাল বিল নদী দখল করে, মানুষের জমি দখল করে, উঠান পর্যন্ত মানুষের পানি, মানুষের ঘরে মাছ, ঘরের ভেতরে মাছ আমরা দেখিয়েছি। রাজনৈতিক প্রভাবের কথা যখন আসলো, গত জুলাইয়ের পরে তো অনেক জায়গায় পট পরিবর্তন হয়েছে। এখানে কি সর্বদলীয় এক ধরনের ঐক্য রয়েছে এই মানুষগুলোকে ডুবিয়ে রাখার ব্যাপারে? না, আসলে এখন 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগের তো ওইরকম দাপট কোনোভাবেই আমি ওইভাবে দেখিনি। তো অন্যান্য দল যারা, বুঝতেই পারছেন যে এখন যারা আসলে এই ধরনের অ্যাক্টিভ, তাদের কেউ না কেউ মানে কিংবা কিছু ক্ষেত্রে আতাত হয়েছে যে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের সময় যারা ছিল, যারা প্রভাবশালী ছিল, তাদের তো নিশ্চয়ই কিছু কিছু সেট আপ আছে। তো সব মিলিয়ে তারা একে অপরের সাথে হয়তো ভালো যোগাযোগ করেই আলটিমেটলি জিনিসটা চালু রেখেছে তারা যে কোনোভাবেই প্রভাব দিয়ে। নিশ্চয়ই সরকারের বিভিন্ন দপ্তর রয়েছে, সেখানে বিভিন্ন বরাদ্দের কথা আপনি তুলে ধরছিলেন প্রতিবেদনে, সেগুলোর আসলে কি হলো শেষ পর্যন্ত? দেখুন, আমি একটা হিসাব দিয়েছি যে গত 3 দশকে শুধুমাত্র পানি উন্নয়ন বোর্ডই 402 কোটি টাকা বরাদ্দ পেয়েছে। এখন বলেন যে এই যে তারপরও 402 কোটি টাকা যে বরাদ্দ পেলো, তারপরও মানুষ গলা পানিটা কীভাবে থাকলো? অনেক মানুষ তো রাস্তায় আশ্রয় নিয়েছে, আপনি দেখেছেন, আমি দেখিয়েছি, মহাসড়কে পর্যন্ত যেতে হয়েছে, কারণ ওই রাস্তায় আর অ্যাকোমোডেশন নাই। কি পরিমাণ মানুষ নিজের ঘরে নিজের ভিটায় থাকতে পারছে না। তো এই যে প্রত্যেকটা বড় সরকারি প্রতিষ্ঠান যারা দপ্তর আছেন, এখানে মৎস্য খুব বড় ভূমিকা পালন করে, কারণ মৎস্য থেকে ঘের মালিকটা পারমিশন নেওয়ার কথা। 20,000 ঘের রয়েছে, সেখানে মাত্র 32টা পারমিশন রয়েছে, বাদবাকি পারমিশন নাই। এখন তাহলে কিভাবে তারা কন্টিনিউ করছে? এটা আপনার নিশ্চয়ই মাথায় প্রশ্ন আসা, মানে আমার প্রশ্ন এসেছে। আমি যতটুকু রিপোর্টে দেখিয়েছি, তার সাথে মৎস্য যে কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তা, তার সাথে আমার দীর্ঘক্ষণ ইন্টারভিউ হয়েছে। আপনি দেখিয়েছি, আমরা ওখানে কিছু স্টেক হোল্ডারও ছিলেন, যারা ভুক্তভোগী তারাও ছিলেন, যিনি জমি হারিয়েছেন, যার জমি চাষযোগ্য জমি ছিল, কিংবা সে ঘের করেই অন্তত এটা চলতে তো পারতো, কিন্তু তারগুলো দখল হয়ে গেছে। আমরা এরকম যার জমি দখল হয়েছে এরকম 2 জন মানুষকেও নিয়ে গিয়েছিল ওখানে। তো সর্বশেষ তাদের অভিজ্ঞতাও তারা বললেন, ওই কর্মকর্তার সাথেই বললেন। উনি যেসব উত্তর দিয়েছেন আপনারা দেখেছেন, অনেকে যারা এই প্রোগ্রামটা দেখেছেন। তো সব মিলিয়ে এই যে জনস্বাস্থ্য আছে, তারপরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর আছে, মানে এই যে একটা, ওইটা তো একটা সোসাইটি, ওখানে মানুষই বসবাস করে, যদিও বসবাসযোগ্য না, কিন্তু মানুষ কিন্তু বসবাস করছে, বাধ্য হচ্ছে, কারণ তাদের আসলে কিছু মানে উপায় নেই, নিরুপায়। ডক্টর ওয়াহার, আপনার কাছে এই পর্যায়ে আসতে চাই, এই যে একটা বিপুল সংখ্যক মানুষ এত বড় এলাকায় এত সময় ধরে তারা পানির তলে আছেন বছর পর বছর, সেখানে নদীর নাব্যতা কমতে কমতে আমাদের প্রতিবেদনে দেখানো হচ্ছিল যে সেটা বিলের চেয়ে 3 ফুট উঁচু হয়ে গেছে নদী। সেখানে নদী খননের প্রকল্পও বিভিন্ন সময় হয়েছে শুনছি, কিন্তু কিচ্ছু হবে না, কিচ্ছুই হচ্ছে না। কেন? না, হবে না। আপনার এই টেবিলে অন্তপক্ষে আমি গত 40 বছরে 4 বার বলেছি, ওই টাকা খরচ করে কিচ্ছু হবে না। আপনি যে 300 না 400 কত টাকার কথা বললেন, 402 কোটি টাকা কবির বিন আনোয়ার যেটা করেছিল, সে তো তখন ওখানকার জিওগ্রাফি, ফিজিওলজি সব বদলাই দিছে। হি ডিক্লেয়ার্ড ইট অ্যাজ এ ওয়েটল্যান্ড। হি ডিক্লেয়ার্ড অফিসিয়াল, সরকার আওয়ামী লীগ করেছে এটা ওয়েটল্যান্ড, জলাভূমি। তোমরা জলাভূমিতে পানি আছে, আপনারা চিৎকার করছেন কেন? কেন শুকনা করতে যাচ্ছেন? কবির বিন আনোয়ার। আপনার কাছে আসবো ডক্টর নিশাত। না, আমি এগুলো বলবো না অন রেকর্ড, বললে তো গাল দিতে হবে রেজওয়ানা হাসানকে। ডক্টর ওয়াহারের কাছে থেকে শুনে এটা নিয়ে তো থ্যাংক ইউ। আমি সবচেয়ে বেশি ধন্যবাদ দেব আপনাদের চ্যানেলকে, কারণ এত একটু উত্তেজিত হয়ে গেছি, কারণ 40 বছর ধরে মন্ত্রীদের উপস্থিতিতে পাবলিক মিটিং এ কেশবপুর থেকে শুরু করে আমার কাছে স্বাভাবিক মনে হয়েছে। আমি তো ওখানে গিয়েছিলাম, আমি 7 দিন কাজ করে এসেছি ওই পানির মধ্যে থেকে। এটার জন্য আসলে আপনাদের চ্যানেলকে ধন্যবাদ দেওয়া দরকার। আমার বাড়ি ঢাকা, আমি ঢাকাতে থাকি, আমার বাড়ি ঝিনাইদহ। ঝিনাইদহ? জি। আমি গল্পটা গত 1 বছর আগে শুনেছিলাম, এটা অনেক পুরানো। তারপরে আমি স্টাডি করেছি, অনেকের সাথে কথা বলেছি। ওইটা তো একটা জিনিস, এরকম করে কাজ করতে গেলে ডেফিনেটলি অনেক কানেকশন লাগে, অনেকের সাথে কথা বলতে হয়, ওই এলাকার বাস্তবতা জানতে হয়। এইটাতে শুনে আমি অবাক হলাম যে এখানে
স্থানীয় জনসাধারণ সংগঠিত না, তাদের মধ্যে 4-5টা গ্রুপ আছে, এক গ্রুপের সাথে আরেক গ্রুপের রাজনৈতিক ঝগড়া। আওয়ামী লীগপন্থী গ্রুপ আছে, কমিউনিস্ট পার্টির আছে, ওয়ার্কার্স পার্টির আছে, এখন সেগুলো নাই। তারা আছে ডেফিনেটলি। এখানে দেখেন যারা চোরে চোরে মাস্তুতো ভাই, এই গল্পটা মিলাইলেই হয়। এটা তো সবাই করবেন না, নিশ্চয়ই ওখানকার সাধারণ মানুষ এটা করবে না। স্যার যেটা বলতে সেটা হচ্ছে গণকমিটি কাজ করেছিল, কাজ ছিল, আন্দোলনটা সেই থেকেই শুরু হয়েছিল প্রথম থেকেই। স্যাররা গিয়েছিলেন 1998 সালে, আজ থেকে 17-18 বছর আগে যশোরে একটা মিটিং হয়েছিল। স্যার ছিলেন, শহীদুল্লাহ স্যার ছিলেন, ইঞ্জিনিয়ার স্বপনাথ দান ছিলেন, আনিসুল ইসলাম মাহমুদের সময়। সেইখানে একটা সিদ্ধান্ত হয়েছিল যে আমরা যেটাকে টিআরএম বলছেন যে আমাদের এটা করা হবে, তখন 3টা তিনটা কাজ শুরু হয়েছিল। ধরুন আপনার কাদেরিয়া, খুকশিয়া, এই দুটোতে খনন হয়েছে, হয়েছে, শুধু শুরু হলো, কাজ করতে পারেনি কাপালিয়া থেকে যা কাজে কোনো কাজই হয় না ওখানে। ফলে এই কাজগুলো করেও লাভ কি? আমি তো বলতে চাই 1 মিনিট, লাভ কেন? আপনি পরে বলেন, আপনি তো দেখে আসছেন, আপনি খুব ভালো কাজ করেছেন, কারণ এত সময় নিয়ে ওখানে কেউ এইভাবে কাজ করে নাই। কাজটা করতে দিলে না আমরা বুঝতে পারতাম কাজ হবে কিনা। কাজটা করতে দেওয়া হয় না। কেন করতে দেওয়া হলো না? করতে দেওয়া হয় লোকাল এমপি, আপনি আমি অন রেকর্ড বলবো, এই গভর্নমেন্ট ফেল করছে, লোকাল গভর্নমেন্টের কোনো ভ্যালু নাই। কারণটা হচ্ছে যারা এই গভর্নমেন্টের যে রিফর্মস কমিশনগুলো বানিয়েছে, এরা তো বাংলাদেশি না, এরা তো আমেরিকা নিবাসী বাংলাদেশি। 40 বছর আগে গেছে, সে বাংলাদেশকে কি জানে? ইউনুস মিয়ার আশেপাশে যত লোক আছে তারা বাংলাদেশকে চেনে না। দে আর রানিং দ্য শো। আমি স্যারের কথার সাথে আমিও একমত, কারণ আসবো একটু যেন বলার কাছ থেকে এগুলো অন রেকর্ড বলবো না, বললে আমারও ধরে নিয়ে যাবে। সমস্যা হলো তখন এর ভিতরে অন্যদেরও, যারা নিজেদেরকে আমি ফাউল কিছু বলবো না, উন্নয়ন প্রতিষ্ঠান হিসেবে ভাবছে আর কি, বা বলছে, যখন পানিটা এসে গেল, পানি যখন নামছে না, তখন এরাই বলছে যে ঠিক আছে এখানে মাছ চাষ করা যাক। খুব সুন্দর কথা। যেমন পানি কি এমনি নামছিল না, মানে পোল্ডারের জন্য হয়েছে, যেটা স্যার আরো ভালো বলতে পারেন। রিসেন্টলি যাইনি, বাট ওই ব্লক করে ভাগ করে তারা তার মধ্যে মাছ চাষ করছে। জি, মানে একবার তো 60-এর দশকে শুরু হলো যে এখানে আমরা আরেকটা ফসল করতে পারি যদি পানি না আসে, পোল্ডার সিস্টেমে নদী দিলে, তখন জোয়ার ভাটা আর কারণে যেটা মাটি উঁচু হতো আবার পানি চলে যেত, সেটা তো বন্ধ হয়ে গেল। তার চাইতে বড় কাজ হলো যেটা আমাদের সুইচ গেটগুলো ছিল, সুইচ গেটগুলো যদি রক্ষণাবেক্ষণ করতো, এই যে এরশাদ ক্ষমতায় আসার পরে যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিটি হলো, সেই রিফর্ম কমিটির প্রথম কাজ হলো এই সুইচ গেট অপারেটরদের চাকরি খেয়ে দেয়। এখানে দরকার নেই। খুব সুন্দর অপারেটর গেল কোথায়? খুব সুন্দর কথা, যেটা গ্রামের কমিটি এরা করবে। এটা তো একটা প্রসেসের মাধ্যমে গেলে হয়তো হতো। যখন ওখানে দেখেছি যার উপর দিয়ে গাড়ি চলে, রাস্তা করে ফেলা হয়েছে। নাম বলতে হবে, ডক্টর শামসুল হুদা, এক রাতে 22,000 লোকের চাকরি চলে গেল, এই যাদের কাজ ছিল এগুলো স্লুইস মেইনটেইন। ফলে এই যে একটা সিস্টেম ছিল, আপনি যখন একটা সিস্টেম ভেঙে দিচ্ছেন, তখন তো প্যারালাল আরেকটা সিস্টেম তৈরি করতে হবে। যদি তাই হতো, যদি আমাদের সদিচ্ছাতে, আসলে আমাদের নিয়ত নাই, কোনো কাজে আমাদের নিয়ত নাই, কারণ এই দেশটাকে আমরা কেউ ওন করি না। আমরা মনে করি এটা একটা স্প্রিং বোর্ড, আমি চলে যাবো এই দেশ থেকে একটা সময় হলে। সবাই তাই করছে। আপনার আশেপাশে আত্মীয় স্বজন দেখেন, সবাই ছেলেমেয়ে পাঠাই দিছে, ইয়ানফসি করতেছে, তারাও চলে যাবে একসময়। এই দেশ আমার দেশ না, এই দেশটা যাদের, তাদেরকে এটার সাথে সম্পৃক্ত করে, তারা নিজেরা এগিয়ে আসছে। এই যে 98 সালে ওনারা বসলেন যশোরের ডিসির চেম্বারে, এবং অনেক বড় মিটিং ছিল, এবং সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে 7 দফা কাজ হবে, টিআরএম হবে, এইভাবে কাজ হবে। কমিটি করা হলো, কাজ শুরু হলো 2 জায়গায়। কাপালিয়ার কাজ টোটালি বন্ধ হলো, কারণ এর মধ্যে অনেক ঘের হয়ে গেছে। এই যে আমি উন্নয়ন সংস্থাগুলোর কথা বলছি, তারা ইনভেস্ট করেছে, তারা অনেক গ্রামের মানুষকে সম্মিলিত করে তারা চাষ করেছে। এখন আপনি যদি এখন নাটোরে যান, নাটোরের বড় সমস্যা হচ্ছে কিন্তু পুকুর। তারা জলাভূমির ভেতরেই পুকুর করে ফেলছে। এটা তো ফ্লাড প্লেন, এখানে বর্ষার সময় পানিটা নেমে যাবে। আপনি যখনই পুকুর করছেন তখন বেঁধে দিচ্ছেন, পানি যেতে পারে না। এই যে আমাদের পানি এবার আটকে গেল, যশোর যে বিল পাবনার, যেখানে এখন ইউনিভার্সিটি হবে, সেখানে মূল কারণই হচ্ছে পুকুর। ঠিক একইভাবে এখানে হয়েছে, আরও কম্পার্টমেন্টালাইজেশন হয়েছে, এটা আর কাজ করে নাই। তারপরেও এখনও পথ আছে, এখন যে পথ নাই তা না,
এখনও পথ আছে, কিন্তু আগে আমাদের নিয়তটা ঠিক করতে হবে আমরা আসলে কি এটা চাই কিনা, নাকি এটা জিয়ে রেখে এই যে আমাদের একটা ইয়ে ছিল পুতুল নাচের রীতিকথার মধ্যে ছিল, সে ঘাটাকে লালন পালন করে ওটা দেখেই সে ভিক্ষে করে, মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা উপন্যাসে আছে। ঠিক সেইভাবে যদি আমরা করতে চাই তাহলে তো এটা হবে না। এবং এখানে মানুষের যে কষ্ট যেটা ওনারা তুলে নিয়ে আসছেন, এর পেছনে আরও কষ্ট আছে। আপনি যদি নোয়াপাড়া 12 বাজারে যান, সেখানে হোটেলগুলোতে ওই এলাকার নারীদের বিক্রি করা হয়। এই কথা তো আপনি কোথাও লিখতে পারছেন না, বলতে পারছেন না। ওনার ক্যামেরায় দেখবেন কিশোরীরা না, এরা গেল কোথায়? অনেক কিছু আমাদের সেন্সর করতে হয়, তাদেরকে বাইরে পাঠিয়ে দিয়েছে, তারা কোথায় গেল? তো একজন বৃদ্ধ মানুষ আমাকে বলছিল যে, আমি বললাম আপনি কি চান? বল বাবা আমি কিছু চাই না, আমি একটু শুকনো মাটিতে হাঁটতে চাই। তার বয়স আমার মতনই, কিন্তু তাকে মনে হচ্ছে অনেক বুড়া মানুষ, সে কিন্তু খুবই ইয়ের মধ্যে আছে এবং তার জীবনের শেষ ইচ্ছা হচ্ছে একটু শুকনো মাটিতে সে হাঁটবে। এইটা বলে কার কাছে যাবেন আপনি, কাকে বিশ্বাস করাবেন এটা? তো এখন যেটা স্যারেরও পরিকল্পনা ছিল যে আমাদের এই যে দুইটা নদী ভৈরব এবং কপোতাক্ষকে আসলে জাগাতে হবে। এটা কিভাবে জাগাতে হবে এটা ইঞ্জিনিয়াররা ভালো বুঝবেন, তারা জানেন। এবং আরেকটা হলো যে আমাদের মাথা ভাঙার সাথে চিত্রার সংযোগটাকে করে দেওয়া। এই দুটো কাজও যদি আমরা করতে চাই বা করতে পারি তাহলে কিন্তু একটা সম্ভাবনা আছে। মাঝপথে গিয়ে আবার পরিকল্পনা চেঞ্জ হতে পারে, কারণ পরিবেশ, জলবায়ু যাই বলেন এগুলো আমাদের কন্ট্রোলে তো নাই। এবং এইখানে হয়তো আমার মাঝপথে গিয়ে আমি আজকে একটা করলাম, হয়তো কিছুদিন যাওয়ার পরে আমাকে আবার মানে আমার শুধু চিন্তা করতে হবে আমি এটাকে জলমুক্ত করব জায়গাটা। মানুষকে বাঁচাবো। ডক্টর নিশাত আপনার কাছে এই পর্যায়ে আসতে চাই। অন্তর্বর্তী সরকারের 1 বছর সময় পার হয়ে গেল, যেটা খানিকক্ষণ আগে আলাপ হচ্ছিল যে সৈয়দা রেজওয়ানা পরিবেশ নিয়ে বহু বছর ধরে কাজ করছেন। তিনি পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে যাওয়ার পরে এই সময়ের মধ্যে কি কিছু করার ছিল, বা এই সরকারের হাতে বাকি যে সময়টা আছে এর মধ্যে কি কিছু করা যায়? কিছু করার নাই। যে পদ্ধতিতে সরকার চিন্তা করছে, পানি উন্নয়ন বোর্ড করছে, পানি মন্ত্রণালয় করছে, পানির জানি না উপদেষ্টার ভূমিকা কি, এটাতে কোনোদিন সলিউশন আসবে না। সোজা কথা। তারা তথাকথিত ড্রেজিং করে, কারো কারো লাভ হয়, নদীর কিংবা ওই এলাকার কোনো লাভ হয় না। একটু আগে ফিরে যেতে হবে। এই ঘটনাটা ঘটছে 30-40 বছর ধরে। তার আগে এই এলাকাতে বাঁধ ছিল, পোল্ডার বেরি বাঁধ ছিল, সেগুলোকে তারা অষ্টমাসী বাঁধ বলতো, 8 মাস রাখতো কাজে। এবং চারপাশে বড় বড় নদী, প্রচুর বিল আছে, ওই বিলের ওই জায়গাগুলো একটু ঘিরে একটা ফসল আমন তারা তুলতো, ছিটানো ধান, ফলন খুব কম হতো। 60-এর দশকে যখন পানি উন্নয়নের মহাপরিকল্পনা হয় এই দেশে, তখন যারা কনসালটেন্ট ছিলেন তারা গ্রামের লোকের সাথে কথা বলেছে। সেই এলাকাতে গ্রামের লোকের প্রধান দাবি ছিল যে তোমরা বাইরের পানি ঢুকতে দিও না, যাতে ভিতরটা শুকনো থাকে। তারা করলেন কতগুলো রেগুলেটর বানালেন। বাংলাদেশে অনেক সমস্যা আছে, স্লুইস, রেগুলেটর, ড্যাম, ব্যারাজ, 4 জিনিস। বাংলায় হচ্ছে বাঁধ, সবাই বাঁধ বলে চালায়। এখন স্লুইস হচ্ছে যেটা নিজে নিজে খোলে, ভিতরের বৃষ্টির পানি বাঁধের বাইরে চলে যাবে, বাইরের পানি ঢুকবে না, তাহলে ভিতরের পানি চলে যাবে। এখন তখনকার ওরা ঠিক করলেন যে না, ভিতরের মিঠা পানি অর্থাৎ এই অক্টোবর নভেম্বর থেকে এটাকে বেরোতে দেব না। তখন করলেন কি, এই মাথায় একটা স্লুইস গেট, ফ্ল্যাপ গেট, আর এই পাশে একটা ভার্টিক্যাল গেট, যেটা আমি অক্টোবর মাসে আটকে দিলাম। আটকে দিলে ভিতরে মিঠা পানি রয়ে গেল, বাইরের পানি লবণাক্ত হতে পারে, অন্যরকম হতে পারে, জোয়ারের পানি। এখন আরেকটা ঘটনা ঘটলো, এই পোল্ডারগুলো যখন করা হলো এবং বাইরের পানি, জোয়ারের পানি যখন ভিতরে ঢুকতে দেয়া হলো না, তখন ভিতরের বিলগুলো ওই বাইরের পানির থেকে পানি আর পেল না। এটাকে আমরা বলি টাইডাল কিউবেচার। জোয়ারের সময় যে পরিমাণ পানি আসে, ভাটার সময় কিন্তু তার থেকে বেশি পানি নামে। অর্থাৎ জোয়ারের সাথে যে উজান থেকে যে পানি আসে যোগ জোয়ারের পানি ইজ ইকুয়াল টু ভাটার পানি। তাহলে ভাটার পানি প্রচুর পরিমাণ কমে গেল। রাফলি বলতে পারি 60% কমে গেল। 60% কমে গেলে ওইখানে নদীগুলো কিন্তু মানে একটার সাথে আরেকটা সম্পৃক্ত, কানেক্টেড বিভিন্নভাবে।
গঙ্গার থেকে এর প্রবাহটা আসে। এটার কারণে ওই সময় থেকে যখন প্রবাহ কমে গেল, খুব সহজ, পানির প্রবাহের সাথে তার প্রস্থচ্ছেদের সম্পর্ক আছে। আপনি পানির প্রবাহ বাড়িয়ে দেন, ডেপথ বেড়ে যাবে, উইডথ বেড়ে যাবে। পানির প্রবাহ কমিয়ে দেন, আমি এক মিনিট শেষ করছি। এই টেকনিক্যাল জিনিসটা বোঝেন না বলেই তো মানে অনর্থক তর্ক করি আমরা। আপনার কাছে ফেরত আসে, একটু বিরতির সময় শেষ করছি 1 মিনিটে। তাহলে এই পানি উপরে ওঠা শুরু হলো, কারণ নদীর প্রস্থচ্ছেদ কমে গেল। যখন কমে গেল তখন নদীগুলো পাশের জমি থেকে উপরে উঠে গেল। একই সাথে যখন ফারাক্কার কারণে গোড়াই সিস্টেম, মাথাভাঙ্গা সিস্টেম থেকে উজান থেকে পানি আসলো না, পানির পরিমাণ আরও কমে গেল। ফলশ্রুতিতে ভিতরের জমিটাকে তুলতে হবে। এটাই হচ্ছে স্থানীয় লোকজনের পরামর্শ, এটাই হচ্ছে যারা বিশেষজ্ঞ তাদের পরামর্শ। এটা করা হয়নি। এখন যেহেতু গত 30 বছর 40 বছর ধরে এটা পানিতে ডুবে আছে, কিছু ড্রেজিং করলে কিছুটা শুকায়, আবার ওই একই জিনিস হয়। এটাকে সরকার মনে করছে কিংবা কে বা কারা মনে করছে এটা জলাভূমি, বিল, হুইচ ইজ নট ট্রু। জি, আপনার কাছে আর একটু বিস্তারিত শুনবো বিরতির পরে ফিরে এসে। দর্শক একটু পরে ফিরে আসছে, আশা করি সাথে থাকবে। কিন্তু যে পরিমাণ জমি, সেখানে এত জমি আসলে কিভাবে উঁচু করা যাবে? খুব সোজা। ওই এলাকাতে এখন থেকে 100 বছর আগে, 50 বছর আগে গ্রামের লোকরা জোয়ারের পানি ঢুকতে দিত। এমনকি পোল্ডার হওয়ার পরেও 60-এর দশকে 70-এর দশকে পানি ঢোকার ব্যবস্থা ছিল, তার সাথে পলি আসবে। আমন ধানটার শেষের দিকে তারা আবার ওগুলো বন্ধ করে দিত। সো দেয়ার মাস্ট বি ম্যানেজমেন্ট সিস্টেম, TRM, টাইডাল রিভার ম্যানেজমেন্ট। এখন আমরা যদি একটা বেড়িবাঁধ, একটা পোল্ডারকে ধরি, এই দিক থেকে যদি জোয়ারের পানি ঢুকতে দেই, এই দিক থেকে বেরোতে দেই, তাহলে পানির সাথে যে পলি পড়বে সেটা মাটিতে জমা হবে, সেটা উঁচু হবে। গ্রামের লোক নিজেদের উদ্যোগে 90-এর দশকে কেশবপুর না, ডুমুরিয়ার চুকনগর বাজারের কাছে বিল ভায়না কেটে দেয় যাতে ওই পানিটা ঢুকতে পারে। ইট ওয়ার্কড। পুরোটা উঁচু হয়নি, কিন্তু কিছুটা উঁচু হয়েছিল। কিন্তু পানি উন্নয়ন বোর্ড এটা মানতে রাজি না, এই বিজ্ঞানকে মানতে রাজি না। তখনকার ক্ষমতাসীন যারা ছিল 300-400 লোককে অ্যারেস্ট করে নিয়ে গেল, কারা বাঁধ কেটে দিয়েছে। কিন্তু যখন দেখা গেল যেটা কাজ করছে এবং বিদেশি দেশি কনসালটেন্ট ইউনিভার্সিটিকে যখন জড়ানো হলো, তারা বললেন যে এটাই হচ্ছে সলিউশন। তখন তারা দ্বিতীয় পোল্ডারটাতে গেল, বিল কেদারিয়া বোধহয়, তারপরেরটাতে গেল, এটা মোটামুটি কাজ করলো। এখন প্রবলেম হচ্ছে এইটা হতে 2 বছর 3 বছর লাগে। তাহলে চারপাশে বেড়িবাঁধ আছে, আমি পানি ঢুকালাম, ওই 3 বছর 4 বছর এখানে কোনো ফসল হবে না। এরপরে তারা নিল বিল খুকশিয়া বোধহয়, খুব সম্ভবত। সেখানে ইচ্ছা করে কর্তা ব্যক্তিরা প্রজেক্টটাকে ফেল করালো, যেখান থেকে পানি ঢুকানোর কথা তার উল্টো দিক থেকে পানি ঢুকালো, ইত্যাদি ইত্যাদি। 6 বছর 7 বছর লেগে গেল, তাও বেনিফিট আসলো। এখন গ্রামের লোকের দাবি হচ্ছে যে সরকার যখন একটা প্রকল্প করে, হয় জমি পার্মানেন্টলি অ্যাকোয়ার করে অথবা টেম্পোরারি অ্যাকুইজিশন বলে একটা টার্ম আছে। এই এলাকাটা সরকার নিল, ওই সময় যে ফসলের ক্ষতি হয়, কারণ গ্রামের লোক তো পুরো এলাকাটা ডুবে থাকলে তো তার আয় নেই। আমার জানা মতে মোটামুটি অ্যাগ্রিড হলো, কিন্তু এটা যারা ইমপ্লিমেন্ট করবে তারা বেঁকে বসলো মানে এটার মধ্যে টাকা ভাগাভাগি বহু কিছু হয়েছে। কাজে এর পরের পোল্ডারগুলোতে যখন গেছে, এটার একটা মাস্টার প্ল্যান করা আছে যে ওই এলাকার পোল্ডারগুলোকে 30 বছরের একটা সাইকেলে ঘুরিয়ে আনতে হবে। 30 বছর লাগবে, 25 বছর লাগবে। একটা উঁচু হলো, জোয়ারের পানি আসলো, অথবা জোয়ারের পানিকে বাড়াতে হবে। ওই বিলগুলোকে বিল হিসাবে রাখতে হবে। এই বিলগুলো কিন্তু খাস জমি, কে বা কারা দখল করেছে, এবং ওই এলাকাতে এই বিলগুলো পুনরুদ্ধার এই জন্য প্রয়োজন, ওখানে মিঠা পানি নেই। খাবার পানির যে ক্রাইসিস, এটা সলভ করার একমাত্র উপায় হচ্ছে সরকারের মালিকানাধীন, যেগুলো কাগজে কলমে সরকার মালিক, সেই বিলগুলো দখল করে, সেই বিলগুলোকে গভীর করে জোয়ারের পানির পরিমাণটা বাড়ানো। জোয়ার বাড়ালেই তখন সেটা গভীরতা বাড়বে। এটা হচ্ছে না। কাজেই স্থানীয় লোকের যে ট্রেডিশনাল নলেজ, যেটা তারা যেটা দেখেছে, তারা যেটা বোঝে, এইটাই হচ্ছে সলিউশন। এখন আমাদের দেশে আইন আছে, পানি আইন বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা আইন বলেন, যেটাই বলেন, পরিবেশ সংক্রান্ত আইন,
জলাভূমিগুলোকে রক্ষা করতে হবে। আপনি ওয়েটল্যান্ডগুলোকে রক্ষা করেন, সেগুলোকে রিভাইভ করেন। এখন আমরা তো হচ্ছি, বহু আইন আছে, আমরা মানি না। আপনি দেখেন সিরাজগঞ্জের একটা বিশ্ববিদ্যালয় চলন বিলের মধ্যখানে করছেন, ভাইস চ্যান্সেলর মহোদয় পণ্ডিত লোক, তিনি বললেন না না না, এটা একটু ছোট্ট জায়গা, এটা আমাদের বিলের সাথে, চলন বিলের সাথে কোনো সম্পর্ক নেই। স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে বিরাট বিলের মধ্যখানে, তাই না? একই ধরনের সুনামগঞ্জ ইউনিভার্সিটি হবে, হাওড় মানে একটা এলাকা বিরাট বিস্তীর্ণ, বর্ষার সময় পানির এলাকা। তিনি বললেন না না, এটা আমাদের একটা এলাকাতে কোনো ক্ষতি হবে না। একটা রাস্তা করলাম আমরা হাওড়ের মধ্যখান থেকে, তখন থেকে বলে আসছি যেটা মারাত্মক ক্ষতির কারণ হবে। আর 5 বছর ওঠেন এইখানেই, পরে আপনি অনুষ্ঠান করবেন যে ওই রাস্তাতে কি পরিমাণ ক্ষতি হয়েছে। মূল কথা হচ্ছে দেশে যে আইন আছে, দেশের যে অভিজ্ঞতা আছে, ফোক উইজডম, ট্রেডিশনাল নলেজ, দিস আর গুড এনাফ টু সলভ দ্য প্রবলেম। কিন্তু যারা ওই জমিগুলোর থেকে বেনিফিট পাচ্ছে, আমাদের এখানে দেখেন, আমরা সুন্দরবনের কথা বলি, আরেকটা সুন্দরবন ছিল চকরিয়া, চিংড়ি চাষের নামে পুরো ওই সুন্দরবনটা উজাড় কেটে দিলাম, একটা গাছও নাই সেখানে। কে বা কারা, এখন হচ্ছে ওখানে চিংড়ি মাছও হয় না। সো পরিবেশগতভাবে পরিবেশ বিশেষজ্ঞ যারা আছেন তাদের নেতৃত্বে, হাইড্রোলিক্স যারা বোঝেন, নদীবিজ্ঞান যারা বোঝেন, তাদেরকে নিয়ে পরিকল্পনা করা আছে। এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন হয় না, কারণ অত্যন্ত ক্ষমতাশীল ব্যক্তিরা করতে দেবে না। এই হচ্ছে সিচুয়েশন। থ্যাংক ইউ। ধন্যবাদ। বনিয়ামিন, আপনার কাছে ফিরে আসতে চাই। যে ক্ষমতাসীন ব্যক্তি যারা সেখানে এই সমস্যাটা জিইয়ে রাখছেন, তাদের আসলে নিয়ন্ত্রণ কারা করতে পারেন? অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আপনাদের যোগাযোগের চেষ্টা হয়েছিল কিনা? অন্তর্বর্তীকালীন সরকার আসলে কিছু ভেবেছে কিনা এই 1 বছরে? দেখেন, এত বড় এলাকায়, আমি আবারও রিপিট করতে হচ্ছে, 330 বর্গ কিলোমিটার এলাকায় এই ধরনের একটা প্রবলেম জিয়ে রাখা, যেটাকে আমি আমার ভাষায় বলেছি যে সোনার ডিম দেওয়া হাঁস। এই হাঁস যত ভাসবে তত লাভ, কারণ প্রকল্প যত বেশি, বরাদ্দ অনুদান তত বেশি। তো এগুলো আসলে বাস্তবতা। এটা টপ টু বটম একে অপরের যদি মাস্তুতো ভাই না হয়ে যেত, তাহলে আমার মনে হয় প্রবলেমটা বহু আগেই সলভ হয়ে যেত। কারণ ওখানে সরকারি বিল আছে 60টারও বেশি, মানে ভবদহের ভেতরের কথা বলছি। তারপরে খাল আছে 200টার মতো, সরকারি খাল, যেগুলোর লেন্থ 7 কিলোমিটার কিংবা তারও বেশি। আর নদী আছে 2টা, যেগুলো আসলে ম্যাক্সিমামই মানে যার যার মালিকানা, যদি সরকারের যে মালিকানায় যেগুলো রয়েছে, যেরকম বিলগুলা 60টার মধ্যে যে বিল আছে সেগুলো ডিসি অফিসের মালিকানাধীন, জেলা প্রশাসকের অথরিটি। তারপরে নদীগুলা তো নদী, মানে পানি উন্নয়ন বোর্ড, খালগুলা এগুলো তো পানি উন্নয়ন বোর্ডের। তো এইগুলো যদি মালিকানায় যদি নিতে পারতো অন্তত এই ডিপার্টমেন্টগুলা, তাহলে মনে হয় না যে এই প্রবলেমটা থাকতে পারতো। ইভেন যেসব জমির মালিকরা নিজের জমিতে নিজের কর্মসংস্থান করতে পারছে না, তাদের জমিগুলোও যদি তারা বুঝে পেত, দখল না হয়ে যেত তাদের জমিগুলো, তাহলে প্রবলেমটা থাকতো না। এক কথায়, যেটার বেসিক রাইট, মানে যেটা যার মালিকানা কিংবা যেটা যার অধিকার, সেটা যদি সুষ্ঠু মতো খুবই স্বাভাবিক সেন্সে বাস্তবায়ন করা যায়, তাহলে আমার মনে হয় না যে এটার প্রবলেম থাকার কথা ছিল। এখানে কি ইজারা নিয়েছেন যারা দখল করে আছেন, নাকি কোনো কাগজপত্র ছাড়াই দখল করে আছেন? না, এখানে একটা মজার বিষয়, আমি যাদের সাথে কথা বলেছি, মানে যারা ভুক্তভোগী, আমাদের সাথেও ছিলেন, ওই যে মৎস্য অফিসে নিয়ে গিয়েছিলাম, মানে ওনারা ইচ্ছা পোষণ করেছিলেন যে আমরাও যাবো, আমরা তো অনেকবার এরকম অভিযোগ করেছি, আমাদের কথা তো শোনে না। আমরা তো, মানে আমাদের ওখানে একজন ব্যক্তি ছিলেন, ওনার 10 বিঘার মতো জমি, কিন্তু একটাও নিজের দখলে নাই। তো ওইগুলো কি করে, মানে একটা ফেক দলিল টাইপের কিছু তৈরি করে প্রভাব খাটিয়ে, ওই অনুযায়ী আপনার নিজেরা ওদের যেহেতু বিশাল গ্রুপ থাকে, না হলে তো আপনি অত বড় এরিয়া 2000-2500 একর কিংবা তারও বেশি কিংবা তারও কম বেশি, যেরকম যার মালিকানে যত আছে, মানুষের উঠান পর্যন্ত, বললাম তো উঠানে যেহেতু পানিতে ওই বিলের পানি আর উঠানের পানি আর ঘরের পানি তো একই হয়ে গিয়েছে। তো মাছ তো আলটিমেটলি বিশাল পরিমাণ চাষ করা যাচ্ছে, মানে তাদের ল্যান্ড তো বেড়ে গিয়েছে, ওই উঠান পর্যন্ত চলে গেছে, ইভেন ঘর পর্যন্ত চলে গিয়েছে বলতে পারেন। তো এইসব জায়গাগুলো আপনি বুঝতেই পারছেন যে আসলে এই যে তাদের নর্মালি তো একা এগুলো করা সম্ভব না, আপনার নিশ্চয়ই ওই রকম সেট আপ থাকতে হবে, সব ধরনের সেট আপ। আর আপনি যেটা বলছিলেন যে আমরা যে মানে এখন অন্তর্বর্তীকালীন সরকার, মানে আমরা পরিবেশ উপদেষ্টার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, একাধিকবার মেসেজ হয়েছে, কথা হয়েছে ফোনে।
তো উনি আসলে আমাদের মানে দায় স্বার্থে কিংবা সম্মান বাঁচাতে একটা মানে আমাদেরকে কমেন্ট দিয়েছেন, কিন্তু আমরা তো আসলে অনেক ওই মানুষের পক্ষে, ওই যে 3 লাখ মানুষের পক্ষ থেকে তো অনেক প্রশ্ন ছিল, সেগুলো আসলে ওইভাবে করা যায়নি। কি বলেছেন উনি আসলে এই যে আগামী 4 বছর, মানে উনার কথাটা আমি কোট আনকোট করছি, আগামী 4 বছরকে সামনে রেখে উনি জলাবদ্ধতা দূরীকরণের জন্য স্টেপ নিচ্ছেন, একটা খালও টিআরএম করার জন্য উনি বলেছেন, আমাদেরকে জানিয়েছেন আর কি। এ পর্যন্তই জানি, কিন্তু আমি আরেকটা বিষয়ও জানি, সেনাবাহিনী সম্ভবত কাজ করবেন সামনে, এরকম একটা কথা শুনেছি। কারণ পরিবেশ উপদেষ্টা কিছুদিন আগেও ওখানে ভ্রমণ করে এসেছেন, ওনার অভিজ্ঞতাটাই আমরা আসলে জানতে চাইতাম যে ওখানে উনি কত দূর গিয়েছিলেন। কারণ আমি তো রাস্তা থেকে 3 কিলোমিটার 4 কিলোমিটার ভেতরেও গিয়েছি। আমি ভেতরে যাওয়ার সময় অভিজ্ঞতাগুলো আমি আপনাকে ছোট্ট করে বলি যে ওখানে নর্মালি তো মানুষ যেখানে বসবাস করে তখন অন্য প্রাণী কিংবা অন্য জীবজন্তু সবই থাকে, তো সেইগুলো মরলে কোথায় ফেলবে? যেখানে মানুষ মারা গেলে তার সৎকার কিংবা ধরেন তার দাফন কাফনের যেখানে ব্যবস্থা নাই, সেখানে ওই যে ধরেন বিড়াল, কুকুর কিংবা অন্য যেসব গৃহপালিত পশু পাখি আছে, তারপরে হচ্ছে যে নানান পচা জিনিস, মানে গরুর গোবর থেকে শুরু করে সবকিছু, মানুষের বর্জ্য থেকে শুরু করে সবকিছু ওর মধ্যে আছে। তো ওই পানিতে যখন হাঁটা হয়, আপনি রাস্তাগুলো এত পিচ্ছিল হয়ে গিয়েছে, কারণ পানির জমে থাকে। বলা হচ্ছে যে ওখানকার মানুষ আমাদেরকে বলেছেন, আপনি রিপোর্টে দেখেছেন যে 8 মাস পানিবন্দি থাকেন তাদের। আসলে 8 মাস আমরা আমাদের একটা স্টুডেন্টের বাসায় গিয়েছিলাম, অন্তু সরকার, তার দাদা দাদি ছিল, একজন 80 বছর বয়স আর একটা 74 বছর বয়স। তারা বলছিলেন তাদের শরীর অবশ হয়ে যাচ্ছে, কারণ তারা হাঁটতে পারছে না, কান্না করে দিছে। মানে আমরা পর্বের ভিতরে হয়তো দেখাতে পারি না, আমাদের পরবর্তীতে ওইগুলো আমরা চালাচ্ছি, মানে ওটা আরও গোছাচ্ছি, কারণ অনেক কিছু দেখানো সম্ভব হয়নি। তো ওখানকার মানুষজনের যেহেতু কর্ম নাই, ওই এলাকার মানুষ যায় দূর দূরান্তে সবাই কাজ করতে। আমরা দেখিয়েছি যে মানুষজন কীভাবে রাস্তাঘাটে আছে, আমরা দেখিয়েছি যে মানুষজনের যে কর্ম এখন কীভাবে মানুষটা কীভাবে খাচ্ছে, কি খাচ্ছে। আমরা বাজারে গিয়েছিলাম, স্থানীয় বাজারে, সেখানে অন্যান্য শাকসবজি নর্মালি যেরকম আমরা স্বাভাবিকভাবে একটা বাজারে সব ধরনের জিনিসই তো পাওয়া যায়, কিন্তু ওখানে এটা আপনি পাবেন না। মাংসের কোনো দোকান আমরা খুঁজে পাইনি, যেসব মানে যে বাজারগুলোতে আমরা গিয়েছি। তারপরে হচ্ছে মানুষজন এই যে শাপলা ফুল যেহেতু ওখানে অনেক বেশি, তাছাড়া তো আর ফসল নাই, ওইটাই এমনি হয়েছে, আল্লাহর রহমত হয়েছে। ওইটাই মানুষজন যতটুকু তুলে নিজের মতো করে, আসলে কেউ তুলে খায়, কেউ ওইটা বিক্রি করে খায়, এইভাবেই চলে। কেউ মাছ, ওই যে আমরা দেখিয়েছি যে বড়শি কিনতে যাচ্ছে অনেক নারী, তো দেখেছেন যে তারা ওই মাছ ধরে কোনোভাবে টিকে আছে। এই যে কোনোভাবে আপনি বরাদ্দ দিচ্ছে, আমরা যেটা দেখলাম, আমি আমার অনুসন্ধানে যেটা বুঝেছি, আমি একটু বলতে চাই যে প্রতি বছর সরকারি বেসরকারি বিভিন্ন এনজিও বরাদ্দ দিচ্ছে, নেওয়াও হচ্ছে। আলটিমেটলি এইগুলো দিয়ে যে এই যে মানুষগুলোকে যদি আপনি পানি বন্দি থেকে মুক্তি না দিতে পারেন, মানে না দেওয়া যায়, আমার মনে হয় না যে এটা খুব একটা কাজে লাগবে। কারণ তারা তো ঠিক মতো, তারা আসলে মানে ওই যে বলে না যে ভূতের মতো পিছায়ে যাচ্ছে তারা প্রতিনিয়ত। আমরা যেরকম ধরেন নর্মাল যারা লাইফ লিড করে, তারা তো আগাচ্ছে কোনো না কোনোভাবে, কোনো না কোনো কাজ করে, তার স্বাভাবিক জীবনযাপন পাচ্ছে, তাদের রোগবালাই কম, যেহেতু তারা স্বাভাবিক জীবনযাপন অধিকারগুলো পাচ্ছে, তারা তো কোনো কিছু হাঁটার স্বাধীনতাই তো ওখানে নাই। একটু আগে ডক্টর নিশাত যেটা বলছিলেন যে স্থানীয়রাই আসলে বলতে পারেন আসলে কিভাবে তাদের সমাধান রয়েছে, তারা কি এখন ভাবছেন যে কিভাবে এখান থেকে তাদের মুক্তি আসতে পারে? না, আমরা যখন তাদের সাথে কথা বলছিলাম, তারা তো এইটুকুই ফিল করতে পারছিল না যে এটা একটা স্বাভাবিক জীবন না, তারা এটা মেনেই নিয়েছে। এবং তাদের এক্সপ্রেশনগুলো যখন দেখছিলাম, তাদের ফিল হচ্ছিল না যারা দুঃখের কথা বলছে। তারা এরকম করে যে মানুষ বসবাস যেখানে উপযোগী না, সেরকম জায়গায় বসবাস করে তারা ওইটা ফিল করতে পারছে না, তারা মেনেই নিছে এটা তাদের লাইফ, এইভাবেই তাদের বাঁচতে হয়। তারপরেও কিছু ক্ষোভ তো প্রকাশ করেছেই। তাদের ছেলে সমাধানের রাস্তা দেখেন তারা, সমাধানের রাস্তা তারা, আমি একজন শিক্ষকের ইন্টারভিউ নিচ্ছিলাম, আর কয়েকজন ইন্টারভিউ নিচ্ছিলাম, তারা আমাদেরকে যেটা বলছিলেন যে ওখানে সবাই আসে, অনেকে পলিটিশিয়ান আসে, ভোট চাইতে আসে, সরকারি দপ্তরে অনেক কর্মকর্তা আসে, এনজিওর অনেক কর্মকর্তা আসে, সবাই আসে। বিশেষ করে যারা তাদের ভোট নেয় তাদের কথা তারা বলছিলেন যে তারা প্রতিশ্রুতি দেয়। ইভেন আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টাও গিয়েছিলেন, সেক্ষেত্রেও বলেছেন, উনি এসেছেন, উনিও বলে গিয়েছেন, এবং এটা বলেছেন যে উনি আসেন আর সবার মতো কথা দিয়ে গেছেন। এটা আমরা বোঝা শেষ যে মনে হয় আমাদের মতো এইভাবে পানিতে থাকতে হবে, বিষয়টা এরকম হয়ে দাঁড়িয়েছে। ওদের কনফিডেন্ট নাই আর কি, এটা গ্রো করার জন্য আশা করি স্টেপ নেবে। জনাব বড়, আপনার কাছে আসতে চাই এই পর্যায়ে, এই যে একটা সমাধানের কথা অধ্যাপক নিশাত একটু আগে বললেন, এর বাইরে সাময়িকভাবে যে কথাগুলো বলা হয় যে হয়তো নদী ড্রেজিং করলে কিছুটা সমাধান মিলতে পারে, সেগুলো কি আসলে স্থানীয়রা যেভাবে ক্ষেত্র বিশেষে প্রভাবশালী যারা, তারা বাধা সৃষ্টি করছেন,
সেটাই কি সবচেয়ে বড় কারণ এর সমাধান না হওয়ার, নাকি আরো কোনো কিছু আছে? একটা হলো উনি যেটা বলছেন, ধরেন এটা প্রায় সেকেন্ড জেনারেশন হয়ে গেছে। অনেকে আছে জন্ম থেকেই দেখছে এখানে পানি আটকায়, যার বয়স আজকে 40 বছর বা 35 বছর, যে স্কুলের টিচার হয়েছে, সে তো জীবনেই দেখছে এইভাবে প্রতি বছরে পানি আসে, 8 মাস 9 মাস থাকে, এটাই তার জীবনের অংশ। সে সেটাকে এইভাবেই দেখছে। মানে মানুষের একটা পর্যায়ে আসে যখন সে মনে করে এটাই আমার ভাগ্য, এটার ভিতরে আমাকে থাকতে হবে। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে আপনি ঘের যদি বন্ধ না করতে পারেন, এটার কোনো সমাধান হবে না। আপনি যে সমাধান সূত্র নিয়ে যান, আগে ওখানে যে ইন্টারেস্ট গ্রুপ আছে তাদেরকে আপনাকে করতে হবে। এবং এটা কোনো দলমত বা কোনো পার্টি বা কিছু না, এটা ব্যবসা। এবং এখানে অনেকে ইনভেস্ট করছে যারা ঢাকায় থাকে, ঢাকার লোকজন। ওটা স্থানীয় লোক, স্থানীয় মাতব্বরকে তারা ব্যবহার করছে ঠিকই, কিন্তু টাকাটা তো ঢাকা থেকেই যাচ্ছে, মূলধন তো তাদেরই। তো এটা যতদিন থাকবে ততদিন আপনি ওখানে করতে পারবেন না। আমার ঘেরটা হচ্ছে গ্রামে অনেক সময় দেখবেন রাস্তা করছে, যে তার বাড়ির জমিটা বাঁচিয়ে এই দিক দিয়ে পেঁচিয়ে রাস্তা চলে গেছে। তো এইভাবে তো হবে না। এটা এবং এটার সমাধান যদি আমরা দেখতে চাই, স্যার যেটা বললেন যে গড়া এবং পদ্মার পানি ফ্লো, ফারাক্কাতে একটা বন্ধ করেছে, তারপরে বন্ধ করছি আমরা নিজেরা। রাজশাহীতে প্রতিদিন 21,000 লিটার পানি নিচ্ছে রাজশাহী শহরের জন্য পদ্মা থেকে। আপনি নিচে আসেন, ঢাকা থেকেও এই পদ্মা নদী থেকে পানি নেওয়া হচ্ছে ঢাকা শহরকে খাওয়া বললে। খুলনাতে যান, খুলনা গোপালগঞ্জের আরেকটু উপর থেকে এসে পানি নিয়ে যাচ্ছে। এবং খুলনার তো আরও বিচিত্র চিন্তা করেছে, তারা ভেবেছে যে শুকনোর সময় তো পাওয়া যাবে না, ওরা রিজার্ভার তৈরি করেছে। মানে যত পানি বর্ষাকালে আসবে সেটা তারা সঞ্চয় করে রাখবে খুলনার মানুষকে খাওয়ানোর জন্য। গোপালগঞ্জে তো আছে, গোপালগঞ্জে বাংলাদেশের বৃহত্তম সারফেস ওয়াটার ম্যানেজমেন্ট ইউনিট করা হয়েছিল, 2টা ইউনিট সেখানে কাজ করে, কারণ গোপালগঞ্জে পানি নাই, সব পানি লবণ হয়ে গেছে। তো আমরা আমাদের ডোমেস্টিক ব্যবহারের জন্য এবং কৃষির জন্য যে পানিটা নিয়ে ফেলছি, এটা তো নদীর একটা হিস্সা আছে, নদীকে তো সাগরে যেতে হবে। গড়াই নদী একমাত্র নদী যেটা আপনার সুন্দরবনের ভিতর দিয়ে মিষ্টি পানি নিয়ে যায়, সেটা তো আমরা নিজেরা বন্ধ করে ফেলছি। এটা তো একটা সার্বিক পরিকল্পনার অংশ। নদী কিন্তু খণ্ডিত কোনো পরিকল্পনা দিয়ে এটাকে করা যাবে না। আপনি নদীর একটা পুরা পরিকল্পনা করতে হবে। আমি যদি রাজশাহীতে পানি হাজার হাজার কিউসেক প্রতিদিন উঠাইতে থাকি, তারপরে তো আমার তৈরি হচ্ছে পাকশির কাছে রূপপুর, যেখানে আমাদের অনেক পানি লাগবে। এবং যখন পরিকল্পনা করা হয়েছিল পাকিস্তান তখন তো পদ্মার অন্য চেহারা ছিল, এখন তো পদ্মার সে চেহারা নাই, তারাও পানি নেবে। তো এটা টোটাল হিসাবটা আমরা করেছি কিনা, যে কতটুকু পানি আমি ব্যবহারের পরে গড়াই দিয়ে সুন্দরবনের ভিতরে যেতে পারবে, সেই হিসাবটা আমাকে দিতে হবে। এটা টেবিলে বসে পরিষ্কার পরিকল্পনা করে এই হিসাবটা করতে হবে, এটা সার্বিক পরিকল্পনা। এখন আপনি বলছেন স্থানীয়ভাবে এখনই কি করা যায়। স্থানীয়ভাবে এখনই মানে মানুষের ধরেন তার নাকটা একটু উপরে উঠে এলে সে যেন একটু নিঃশ্বাস নিতে পারে। স্কুলগুলোর অবস্থা দেখেছেন কি অবস্থা, ছাত্রছাত্রীরা কেউ যেতে পারছে না। অথচ আমাদের টাকা আছে, আমরা তাদের জন্য নৌকার ব্যবস্থা করতে পারি। ওখানে অবশ্যই একটা ডে মিল দিতে হবে, গরম মিল। ছাত্রছাত্রী এমনি আসবে, তাদের ঘরে তো খাবার নাই, তারা রান্না করতে পারে না। আপনি যদি স্কুলগুলোতে দুপুরের খাবারটা দেন, গরম খাবার, এই যে পাউরুটি আর ঝোলাগুলনা, গরম খাবার দেন, সেই ব্যবস্থা করেন, এটা তো করা সম্ভব, এটা স্থানীয়ভাবে করা সম্ভব, সবাই মিলে করে। আমার স্কুলগুলো চালু করতে হবে, পড়াশোনা কোনো মতেই বন্ধ হতে দেওয়া যাবে না। এবং একটা জেনারেশন শেষ হয়ে যাচ্ছে ওখানে অনেক স্কুল থেকে গত বছর বা তার আগের বছরে কেউ এসএসসি পরীক্ষায় দিতে পারে নাই। আমরা চিন্তা করতে পারি এরকম একটা জনপদ থেকে কেউ কলেজে আসতে পারছে না, স্কুলে যেতে পারছে না, সেটার জন্য আমাদের কাজ করা দরকার। এবং ওই ধরনের কিছু কিছু কাজ আমি করতে পারি, কিন্তু আমাদের মূল লক্ষ্য হচ্ছে পানি আমি কিভাবে রেগুলেট করব। পানি আসবে, পানি চলে যাবে, এবং পানি ছাড়াই ওখানে যে ফসলের যে জায়গা সেটা মানুষ করতে পারবে, সেটা করতে সময় লাগবে, এটা 1-2 বছর হবে না। যে কারণে আমাদের আগের পরিকল্পনাটা ফেল করছে। স্যার যেটা বলেছেন যে কম্পেনসেশন দেওয়ার যেটা কথা ছিল, সেখানে আমরা অনেক নয়ছয় করেছি, যেটা আমরা পদ্মা সেতুর সময় করেছি, যমুনা সেতুর সময় করেছি, ওখানেও সেটা করেছি। তাদের কম্পেনসেশনটা ঠিক মতন হিসাব হয় নাই, ঠিক মতন পৌঁছায় নাই। সেখান থেকে আমি আমার কমিশন নিতে গেছি, সব কিছু আটকে গিয়েছে। তো সেটা যদি আমার করতে হয়, একটা মানুষকে কনফিডেন্সে নিয়ে সেটা আমাদের করতে হবে, কীভাবে আমরা করতে পারবো। কিন্তু এটাতে সময় লাগবে। যে পরিকল্পনাটা আছে এটা 1 দিন বা 2 দিন বা 2 বছর হবে না, হয়তো আমাদের দীর্ঘমেয়াদী একটা, এবং সেই কষ্টটা মানুষ করতে রাজি আছে যদি তারা দেখতে পারে এটা ফল হচ্ছে। এখানে তো একটা বড় বাধাই এই প্রভাবশালী গোষ্ঠী, সেটা কি আসলে রাজনৈতিক সমাধান না? রাজনীতি তো আমাদের প্রভাবশালীরাই রাজনীতি করে,
অন্যরা কেউ তো রাজনীতি করে না, যারা অন্যরা রাজনীতি করতো সেটা আমরা বন্ধ করে দিচ্ছি। আমরা স্থানীয় সরকারকে কোনো পাত্তা দিই নাই। আমাদের যদি স্থানীয় সরকার নির্বাচনটা আগে হয়ে যেত, যদি আমরা তাদেরকে, এইবার একটা সুযোগ ছিল স্থানীয় সরকারকে প্রকৃতভাবে শক্তিশালী করে গড়ে তোলা, কোনো রাজনৈতিক ছত্রছায়ার বাইরে, হয়তো কোথাও হতো কোথাও হতো না, কিন্তু সেই সুযোগটা তো আমরা নিলাম না, সেটা আমরা নিই না। আমরা অনেকেই দোষ দিই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তো কেউ নাই আসলে। যে একটা গান আছে না, একা পাইয়া ঘাটের মাঝে উল্টা বৈঠা বাই, এখন ওনাকে বসায় দিয়ে আমরা সবাই উল্টা বৈঠা পাচ্ছি। আমরা সবাই মনে করছি যে আমরাই ভালো, তো তাকে তো সুযোগ দিতে হবে, তার সাথে থাকতে। কোন আমলাটা আছে বলেন? আমলারা অনেক কিছুতে বগড়া দিচ্ছে, কিন্তু যখন বললো যে পে কমিশন হবে, তখন আর বললো না যে এটা অন্তর্বর্তী সরকারের এজেন্ডা না, এটা নতুন সরকারের এজেন্ডা হওয়া উচিত। তখন তারা ঠিক আছে, তারা তাদের বেতন ভাতা সব কিছু নিয়ে ঠিক আছে, কিন্তু কেউ মন দিয়ে একটা চেষ্টা করলো না যে আমরা একটা সুযোগ পেয়েছিলাম একটা জিনিসকে তৈরি করার, সেটার জন্য কারোর কোনো ইয়ে নাই। ধন্যবাদ। অধ্যাপক নিশাত, আপনি খানিকক্ষণ আগে বলছিলেন যে আমলাদের কেউ কেউ এই অঞ্চলকে একটা ফ্লাড জোন হিসেবে দেখাবার প্রয়াসও পেয়েছেন। আমলাতন্ত্রকে একটা বড় বাধা এই সমস্যাগুলোর সমাধানের পেছনে? আমার একটা কথা শুনে কষ্ট হচ্ছে, বাট সত্যি কথা, যে 40 বছর 30 বছরের সমস্যায় এখন যে প্রজন্ম তরুণ, সে বোধহয় এটাকেই রিয়ালিটি ধরে নিয়েছে, সে মেনে নিয়েছে। ইট ক্যানট বি। এবং স্থানীয় প্রভাবশালী লোকরা এদের মনিটারি ইন্টারেস্টে সবচেয়ে বেশি। একটা ছোট্ট উদাহরণ দিই, সাদা পাথর রাতারাতি তারা তুলে নিয়ে চলে গেল, এবং বিভিন্ন খবরের কাগজে কোন পলিটিক্যাল পার্টি থেকে কি বলা হয়েছে সেটার সংক্ষেপে কিন্তু ছাপানো হয়েছে। পার্টিগুলোর নাম বলছি না, কিন্তু সব পার্টি কিন্তু এর মধ্যে জড়িত ছিল। কিন্তু গভর্নমেন্ট যখন জোর করে বলল যে না, এটাকে পুনরুদ্ধার করতে হবে, তখন কিন্তু মোটামুটি 70-80% হয়েছে। সো গভর্নমেন্ট হ্যাজ টু ওয়ার্ক। ওকে, এখন লোকাল কমিউনিটির ভূমিকা আমরা পড়াই যারা ইউনিভার্সিটিতে, আমরা সবসময় বলি যে পরিকল্পনাতে লোকাল কমিউনিটির কাছে জানতে হবে। আমি জলবায়ু পরিবর্তন নিয়ে এখন পড়াশোনা করি, কাজ করি, গবেষণা করি। এখানে পরিষ্কার বলা আছে ট্রেডিশনাল নলেজ, ফোক উইজডম, এখানকার যে মাইনরিটি কমিউনিটি, ইন্ডিজিনাস কমিউনিটি, তাদের মতামত নিতে হবে। তার সাথে এখন আমি যোগ করছি, এই পুরো এলাকার ম্যাথামেটিক্যাল মডেল করা আছে গাণিতিকভাবে। পানি হচ্ছে গঙ্গার প্রথম শাখা নদী হচ্ছে ভাগীরথী, তারপর হচ্ছে জলাঙ্গি, বাংলাদেশে ঢুকে 2 ভাগ হয়ে যায়। এক ভাগ হচ্ছে কপোতাক্ষ হয়ে যায়, আরেক ভাগ হরি, শ্রীনদী ইত্যাদি, এবং নদীগুলোর সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। এর পরের নদীটা ভুলে গেলাম, চন্দনা, বারাসিয়া, তারপর আরিয়াল খা। যাই হোক, মিঠা পানির যে লিঙ্ক আছে, মাস ওয়াইজ কোন জমিতে কখন পানি উঠবে, কিভাবে ক্লিন করতে হবে, পানিটাকে নামিয়ে নিতে হবে, তার মহাপরিকল্পনা আছে। একেবারে প্লট ধরে ধরে, প্রত্যেকটা ইউনিয়ন ধরে ধরে করা আছে। গভর্নমেন্ট এটাকে বাস্তবায়ন করতে হবে অনেস্টলি। যে কারণে আমি আপনাকে প্রথমে যে বিলগুলো, প্রথমে কিন্তু গ্রামের লোকরা শুরু করেছে, সরকারের বাধার সম্মুখে তারা করেছিল এখন থেকে 40 বছর আগে। তারপরে সরকার যখন বলল আমরা এটা করবো, অনেস্টলি করেনি, ডিসঅনেস্টলি করেছে। এবং আমার জানা মতে, ওনার মতো তো আর ওই এলাকায় এত ঘোরার আমার পক্ষে রিসোর্স নাই, কিংবা সময় নাই, কিংবা সম্ভব না। পাটকেলঘাটা এলাকাতে পাখিমারা বলে যে বিলটা আছে, সেখানে কিন্তু টাইডাল রিভার বেসিন মোটামুটি কাজ করেছে। বিদেশি বিশেষজ্ঞরা এসছে, এফএওর এক্সপার্ট এক সময়, পুরো এলাকা ঘুরে আমাদের দেয়া যে বাংলাদেশি প্রকৌশলীদের দেয়া যে সমাধান, সেটা তারা বলেছিল এটাই সমাধান। সো সবচেয়ে বড় কথা হচ্ছে, সরকারের ইলেকশনের পরে কী হবে আমি জানি না, তাদের যদি সদিচ্ছা থাকে তাহলে কিন্তু ব্লক বাই ব্লক এটাকে ঠিক করা যেতে পারে। আর ওই যে নদীর কথা যেগুলো বলা হচ্ছে, হ্যাঁ এটা সত্যি কথা। 60-এর দশকে যখন পোল্ডার করা হয় তখনও কিন্তু মারাত্মক ভুল হয়েছিল। এই যে রেগুলেটরের কথা বললাম, ভবদহ যে জায়গাটার নাম, সেখানে তারা একটা 12 ভেন্টের রেগুলেটর করে, সেখানে কিন্তু 12 ভেন্ট ওয়াজ নট গুড এনাফ। দেখা গেল যে পানি ঢোকে যায় না ওখান থেকে, বর্ষার পানি। তখন তারা করলো কি, একটু দূরে গিয়ে আরেকটা 9 ভেন্ট করলো। তাহলে 12 + 9 = 31 or something, 21।
দেখা গেল এটাও অ্যাডিকুয়েট না। এই যে বন্ধ হওয়া শুরু হলো, পানি বেরোতে পারছে না, শীতের সময় পানিটা আটকে রেখে ওই সময় রেগুলেটরটা যদি আমি জোয়ারের সময় খুলে দেই, পানি ঢুকলো, ভাটার সময় আটকে দিলাম, পানি থেকে গেল, তারপরে কিছুক্ষণ পরে পানি বের করে দিলাম। এখানে টাইডাল রিভার ম্যানেজমেন্ট লাগবে, এবং এই ম্যানেজমেন্ট কোনো সময় স্থানীয় জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া সরকারি আমলা, প্রকৌশলী, বড় কর্তা, মেজ কর্তা, ছোট কর্তা কারো দ্বারা সম্ভব না। ধন্যবাদ। বনি, আমি যদি আর কিছু যোগ করার থাকে। আমি সর্বোপরি বলবো যে আমাদের আসলে এটা এমন একটা ক্রাইসিস মোমেন্টে চলে গিয়েছে, ওই জনপদটা এরকম অবস্থায় আছে, ওখানে আসলে আমার কাছে মনে হয়েছে যে ওইটা গভর্নমেন্ট সরাসরি ইন্টারফেয়ার করা ছাড়া, সদিচ্ছা ছাড়া, যে ওই মানুষগুলোকে স্বাভাবিক জীবন দিতে হবে এই ধরনের নিয়ত ছাড়া কোনোভাবেই এটা থেকে উত্তরণের মানে কোনোভাবেই উপায় নেই। ওদের, আমি তো একটু আগেই বললাম যে ওরা আসলে ভরসা পায় না, কারণ ওরা অনেকবার প্রতিশ্রুতি পেয়েছে, অসংখ্যবার এটা নিয়ে গ্যাঞ্জাম দেখেছে। দেখেন, যারা ডুবে আছে তারা তো আর চাবে না যে আমরা ডুবে থাকি, নিশ্চয়ই এটা চাওয়ার কথা না। তারা তো একটু ভালো করে ঘুরতে চায়, একটু বিনোদন চায়। বাচ্চারা খেলতে পারে না, খেলার মাঠগুলো সব ডোবা, আপনি দেখেছেন। তো এটা আসলে কোনো লাইফ হতে পারে না। ওইটুকু ফিল করে আমাদের যার যার জায়গা থেকে যদি আমার মনে হয় একজন সংবাদ মাধ্যম কর্মী হিসেবে আমরা শুধুমাত্র যার যার জায়গা থেকে আমাদের যতটুকু দায়িত্ব আছে ততটুকু আমরা যদি পালন করি, ডেফিনেটলি এটা সমাধান সম্ভব বলে বিশ্বাস করি। বড় যদি আর কিছু যোগ করার থাকে। একটা জিনিস হচ্ছে, উনি হয়তো সীমাবদ্ধতার কারণে এটা আনতে পারে নাই। মাইগ্রেশন একটা বড় সমস্যা ওই অঞ্চলে, এবং এটা শুধু ঢাকাতে না, আরও অন্যান্য জায়গায়, এমনকি সীমান্ত পাড়িয়ে যেতে বাধ্য হচ্ছে তারা। এবং তাদের জীবন, ওখানে কোনো ফ্যামিলি পাবেন না যে ফ্যামিলির ভাই বোন, মা বাপ সবাই একসাথে বসে একটা মিল খেতে পারে, নাই কেউ। প্রত্যেকটা পরিবার ভেঙে গেছে, এবং কেউ হয়তো খুলনায়, কেউ ঢাকায়, তাদের ওই পর্বের সময়ও দেখা হয় না। আপনি একটা পরিবারের কথা চিন্তা করেন, যে পরিবারের সবাই একসাথে বসে 10 বছরে একসাথে ভাত খায় নাই, ভাত খাওয়ার অত জায়গাও নাই কোনো জায়গায়। এটা যদি পরিস্থিতি হয়, এই পরিস্থিতিটাকে আমাদের খুবই আন্তরিকভাবে এটাকে সমাধানের কথা ভাবতে হবে। এবং কিছু কিছু জিনিস আছে যেটা আমরা করতে পারি, যেটা আমি বললাম, স্কুলগুলোকে ঠিক মতন চালু করা, কিশোর কিশোরীদের ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসা, এগুলো আমরা করতে পারি যতক্ষণ না আমাদের এই সমস্যার সমাধান। আমি এক সেকেন্ড বলতে চাই, ওদের অনেকে বলছিলেন যে তারা দানের টাকায়, মানে সরকারি দান হোক সেটা বেসরকারি হোক, কারো অনুগ্রহে তারা বাঁচতে চান না। তারা আসলে নিজেরা খেটে খেতে চান, তাদের নিজেদের জমি ফেরত চান, তাদের স্বাভাবিক জীবন, সেই ব্যবস্থা। অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। বিদায় নিচ্ছি আজকের মতো।